নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত এবং যথেষ্ট বিতর্কিত। কিন্তু আমরা সেই আলোচনা করব একটু আলাদাভাবে। অন্য অনেক চ্যানেলের মতো উত্তেজনার বাজার গরম করতে আমি এখানে আসিনি। আমি চেষ্টা করব ঘটনাগুলোর গভীরে গিয়ে তথ্যের ভিত্তিতে একটি সৎ এবং নিরপেক্ষ বিশ্লেষণ উপস্থাপন করতে। বাংলার রাজনীতিতে একটি প্রবাদ আছে বন্ধুরা, ফাঁদে পড়িয়া বগা কাঁদে। এই প্রবাদের আক্ষরিক অর্থ হলো, যে পাখি ফাঁদে পড়ে সে তখন কাঁদতে বাধ্য হয়। বাংলার প্রাক্তন শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের একটা বড় অংশ আজ সেই ফাঁদে পড়েছে কিনা, পড়লে সেই ফাঁদটি কে পেতেছে এবং কেনই বা পেতেছে, এবং পুরো ঘটনার রাজনৈতিক এবং সামাজিক তাৎপর্য কি, সেটাই আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তবে শুরুতেই একটি কথা স্পষ্টভাবে বন্ধুরা বলে নেওয়া দরকার, আমরা আজ যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলোর অনেকগুলোই কিন্তু এখনো তদন্তাধীন। আদালতে মামলা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সেই কারণে বন্ধুরা, কোনো ব্যক্তিকে আগে থেকেই দোষী সাব্যস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো ঘটনাগুলোর যে বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক প্রশ্নগুলো তুলে ধরছে সেগুলো নিয়ে একটা গভীর আলোচনা করা। কারণ গণতন্ত্রের জবাবদিহিতার প্রশ্ন সবার আগে আসে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এবার শুরুই করা যাক। বাংলার রাজনীতিতে ভাইপো শব্দটি এখন আর শুধু একটি পারিবারিক সম্পর্কের পরিচয় নয়, এটি একটি রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই নামটি বাংলার রাজনীতিতে গত এক দশকেরও বেশি সময় ধরে একটি বিতর্কিত এবং যথেষ্ট আলোচিত নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে দুইবারের সাংসদ নির্বাচিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক। দলের মধ্যে অভিষেক ব্যানার্জির প্রভাব এবং তার ক্ষমতা নিয়ে বহু আলোচনা হয়েছে এবং বহু বিতর্ক হয়েছে। তার সমালোচকরা বলেন তিনি যোগ্যতার চেয়ে পারিবারিক সম্পর্কের সুবাদে এই উচ্চতায় এসছেন। আবার তার সমর্থকরা বলেন তিনি একজন দক্ষ সংগঠক এবং তরুণ নেতৃত্বের প্রতিনিধি। কিন্তু বন্ধুরা, রাজনৈতিক তর্ক বিতর্কের বাইরে গিয়ে যদি আমরা তথ্যের দিকে তাকাই, তবে দেখব যে গত কয়েক বছরে তার বিরুদ্ধে একাধিক আইনি মামলা এবং তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি, সিআইডি উভয়ই তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে। এই নোটিশগুলোর পেছনে ঠিক কী কারণ রয়েছে সেটা বোঝার জন্য আমাদেরকে একটু পেছনে যেতে হবে। পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছিল। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সংঘর্ষ প্রায় প্রকাশ্যে রূপ নিয়েছিল। বন্ধুরা, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো সক্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। প্রশ্ন হলো, এই তদন্তগুলো কি সত্যিকারের আইনি প্রক্রিয়া নাকি রাজনৈতিক প্রতিহিংসা? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উত্তর দেওয়া এতটা সহজ নয়। এখন আসা যাক সম্প্রতি ঘটনায়। সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর 3টি নোটিশ পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথম দুটি নোটিশে তিনি হাজিরা দেননি। তৃতীয় নোটিশের পরেও পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি কলকাতা হাইকোর্ট অবধি গড়ায়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠে এসেছে, নোটিশ দেওয়ার সত্ত্বেও কেন তিনি হাজিরা দেননি? তার পক্ষ থেকে বলা হয়েছে যে তদন্তটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি আইনি পরামর্শ নিয়ে উপযুক্ত সময় সাড়া দেবেন। এটি একটি আইনি অধিকার বন্ধুরা, যে কোনো নাগরিকের আইনি পরামর্শ নেওয়ার এবং তদন্তের বৈধতা প্রশ্ন করার জন্য অধিকার রয়েছে। কিন্তু প্রশ্ন হলো বন্ধুরা, এই অধিকার প্রয়োগের পদ্ধতিটা কি সঠিক ছিল? একজন সাংসদ এবং রাজনৈতিক নেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জনগণ একটি বিশেষ মান প্রত্যাশা করে। তিনি নিজে বহুবার প্রকাশ্যে বলেছেন যে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ নেই। যদি তাই হয় তবে তদন্তকারী সংস্থার সামনে হাজিরা হয়ে সেটা প্রমাণ করার সুযোগ তিনি নিজেই নেননি কেন? এই প্রশ্নটি তার রাজনৈতিক অবস্থানকে কিন্তু দুর্বল করে। অন্যদিকে আবার হাইকোর্টে মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্রের ভূমিকাটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অভিষেকের আবেদন কিন্তু খারিজ করেননি, আবার সরাসরি গ্রেপ্তারেরও কিন্তু আদেশ দেননি, বরং তিনি একটি মধ্যবর্তী পথ বেছে নিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ, তবে সেই দিন গ্রেপ্তার নয়। এই সিদ্ধান্তের মধ্যে একটা সুচিন্তিত আইনি যুক্তিও রয়েছে। বিচারপতির এইরূপ সিদ্ধান্ত নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি থাকতে পারে। প্রথমত হলো ন্যায় বিচারের প্রতি আস্থা রাখার উদাহরণ। দ্বিতীয়ত হলো একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে কি এই ধরনের সুবিধা দেওয়া হতো কিনা। এই প্রশ্নটি আইনের সামনে সবার সমান অধিকারের ধারণাটিকে সামনে নিয়ে আসে, যা গণতন্ত্রের একটি মৌলিক নীতি। এখন ভবানী ভবনের লিখিত জিজ্ঞাসাবাদের প্রসঙ্গে আসা যাক। সিআইডি যে লিখিত প্রশ্নপত্রের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করেছে, এটি একটি আইনি পদ্ধতি বন্ধুরা। এই পদ্ধতির সুবিধা হলো যে উত্তরগুলোর রেকর্ড থাকে এবং পরবর্তীতে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। অভিষেক এখন যা বলবেন তা ভবিষ্যতে তার বিরুদ্ধেও ব্যবহার হতে পারে। এই চাপটি কিন্তু অত্যন্ত বাস্তব।
এরপরে আসা যাক তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের মামলা থেকে সরে আসার ঘটনাটিকে নিয়ে। এবং এই ঘটনাটি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, এই ঘটনাটি শুধু একটি আইনি ব্যবস্থার পরিবর্তন কিন্তু নয়, এটি দলের ভেতরের মনস্তাত্ত্বিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সংকেত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পুরনো প্রজন্মের নেতা, তিনি দীর্ঘ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা। তার এই পদক্ষেপ প্রমাণ করে যে দলের পুরনো নেতারা অভিষেকের নেতৃত্বের ধরন নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট। এই ফাটল কি নতুন বন্ধুরা? মোটেও না। গত কয়েক বছরে তৃণমূলের বহু অভিজ্ঞ নেতা কিন্তু দল ছেড়ে গেছেন অথবা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। মুকুল রায়, শুভেন্দু অধিকারী, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, এই নামগুলো একসময় তৃণমূলের শক্তির প্রতীক ছিল। এরা সবাই আজ দলের বাইরে অথবা প্রান্তিক অবস্থানে। প্রশ্ন হলো, এই পরিস্থিতির জন্য কি শুধুই অভিষেক দায়ী, নাকি দলীয় রাজনীতির ব্যাপক কাঠামোগত সমস্যাও এর কারণ? যে কোনো রাজনৈতিক দলে প্রজন্মের পরিবর্তন একটি কঠিন প্রক্রিয়া বন্ধুরা। পুরনো প্রজন্মের নেতারা নতুনদের সাথে ক্ষমতা ভাগ করতে অস্বস্তি বোধ করেন, এটাও সত্যি। নতুন প্রজন্মের নেতারা পুরনোদের পদ্ধতিটাকে পরিবর্তন করতে চান। এই সংঘাত তৃণমূলের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে কিন্তু তীব্র হয়েছে এবং এর পেছনে অভিষেকের ব্যক্তিত্ব এবং নেতৃত্বের স্টাইলের কতটা ভূমিকা আছে আর দলের কাঠামোগত সমস্যার কতটা ভূমিকা আছে সেটা নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন আছে। তবে বন্ধুরা, এটুকু বলা যায় যে দলে বিভিন্ন মতের সংঘর্ষ এবং নেতাদের মধ্যে বিরোধ একটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়ার কথা। তৃণমূলের সেটা আজ একটি অসুস্থ অবস্থায় পরিণত হয়েছে। দলের ভেতরে মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে। যিনি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন তাকেই কোণঠাসা হতে হয়েছে। এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতার প্রকাশ্যে অবস্থান নেওয়াটা একটা অসাধারণ ঘটনা। এরপরে বন্ধুরা, আমরা আলোচনা করব ডায়মন্ড হারবারের ওষুধ কেলেঙ্কারি এবং গরিব মানুষের সাথে বিশ্বাসঘাতকতার একটা ঘটনা নিয়ে। এখন আসি এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানবিক দিকটিতে। ডায়মন্ড হারবারে সরকারি ওষুধ মাটিতে পুঁতে রাখার যে অভিযোগ উঠে এসেছে, এটি যদি সত্য হয় তবে এটি শুধু দুর্নীতির মামলা নয় বন্ধুরা, এটি লক্ষ লক্ষ গরিব মানুষের সাথে একটি ভয়াবহ বিশ্বাসঘাতকতা। ভারতের সরকারি ওষুধের বিতরণ ব্যবস্থা দীর্ঘদিন ধরে কিন্তু সমস্যাগ্রস্ত। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার প্রতি বছর কোটি কোটি টাকা সরকারি স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করে। এই ওষুধগুলো বিনামূল্যে পৌঁছানোর কথা দরিদ্র রোগীদের কাছে, কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে? যদি এই অভিযোগটা পুরোপুরি সত্য হয়ে থাকে যে সরকারি ওষুধ গায়েব হয়ে গেছে, তবে আমাদের ভাবতে হবে সেই ওষুধ না পেয়ে কতজন রোগী মারা গেছেন, কতজন মা তার সন্তানের জ্বরের ওষুধ পাননি, কতজন বয়স্ক মানুষ উচ্চ রক্তচাপের ওষুধ না পেয়ে স্ট্রোকের শিকার হয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানতে হবে। কারণ বন্ধুরা, দুর্নীতির শেষ পরিণতিটা কখনোই শুধু টাকার লোকসান নয়, মানুষের জীবনের লোকসান। সেবাশ্রয় প্রকল্পটির বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একজন সাংসদ তার নিজস্ব এলাকায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিকল্প হিসেবে একটি আলাদা প্রকল্প চালান, তবে এর দুটি সম্ভাব্য ব্যাখ্যা আছে। প্রথমত, সরকারি স্বাস্থ্যসেবা এতটাই ব্যর্থ হয়েছে যে তিনি মানুষের সেবার জন্য বিকল্প পথ খুঁজছেন। দ্বিতীয়ত, এই প্রকল্পটি রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত রাখার একটা হাতিয়ার। দুটির যেটি সত্য হোক না কেন, উভয় ক্ষেত্রেই রাজ্য সরকারের স্বাস্থ্য প্রশাসনের ব্যর্থতার ছবিটা অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বহু সমালোচনা দীর্ঘদিন ধরে হয়ে এসছে। সরকারি হাসপাতালের মান খারাপ, ডাক্তার ও নার্সের ঘাটতি রয়েছে, ওষুধের অপ্রাপ্যতা তো রয়েছে। এই সমস্যাগুলো আজ নতুন নয় বন্ধুরা। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছর ধরে রাজ্য পরিচালনা করেছেন। এই দীর্ঘ সময় স্বাস্থ্য ব্যবস্থায় কতটা উন্নতি হয়েছে সেটা একটি নিরপেক্ষ মূল্যায়ন প্রয়োজন। এরপরে আসি ত্রিপুরার আদালত থেকে অভিষেক ব্যানার্জির নামে সমন জারির বিষয়। ত্রিপুরার আদালত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারির বিষয়টি বুঝতে হলে আমাদের 2021 সালের সেই পরিস্থিতিতে ফিরে যেতে হবে। 2021 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশাল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করার পর দলের একটি অংশের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন জেগে উঠেছিল। সেই স্বপ্নটি ছিল তৃণমূল শুধু বাংলার দল না থেকে সর্বভারতীয় দলে পরিণত হবে। এই লক্ষ্যে গোয়া, ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন রাজ্যে তৃণমূল তার সাংগঠনিক বিস্তার ঘটানোর চেষ্টা করেছিল। ত্রিপুরায় সেই সময় যা হয়েছিল তার একটা নিরপেক্ষ ব্যাখ্যার প্রয়োজন আছে। তৃণমূল কর্মীরা ত্রিপুরায় গিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তৃণমূলের অভিযোগ ছিল বিজেপি সরকার পুলিশকে ব্যবহার করে তাদের রাজনৈতিক কার্যক্রম রুদ্ধ করে দিচ্ছে। বিজেপির অভিযোগ ছিল তৃণমূল কর্মীরা আইন ভেঙে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। উভয়ের অভিযোগেই কিন্তু কিছুটা সত্য থাকতে পারে বন্ধুরা। বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ার যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বারবার উঠেছে, ত্রিপুরায় বিজেপিও এই একই কাজটাই করেছিল বলে অনেকেই দাবি করেন।
কিন্তু এটাও সত্য যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বশে অন্য রাজ্যে গিয়ে আইন ও শৃঙ্খলার প্রতি অসম্মান দেখানো কোনো দলের জন্যই কিন্তু গ্রহণযোগ্য নয়। আজ বন্ধুরা ত্রিপুরার আদালতের সমন কিন্তু সেই রাজনৈতিক অ্যাডভেঞ্চারেরই একটি আইনি পরিণতি। এই পরিস্থিতিতে আমাদের একটি বড় শিক্ষা দেয়, রাজনৈতিক ক্ষমতার সীমা আইনের উপরে নয়। যিনি বাংলায় ক্ষমতাশালী তাকে অন্য রাজ্যের আইনও মানতে হবে। এটি আমাদের ফেডারাল গণতান্ত্রিক ব্যবস্থার একটা মৌলিক নীতি। বন্ধুরা এরপরে আসি জাহাঙ্গীরের গ্রেপ্তারি নিয়ে কিছু আলোচনায়। বন্ধুরা জাহাঙ্গীরের গ্রেপ্তার এবং তার তথাকথিত জবানবন্দির বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে বিশ্লেষণ করতে হবে। প্রথমত, পুলিশি জেরায় যা বলা হয় তা সবসময় সম্পূর্ণ সত্য নাও হতে পারে। চাপের মুখে দেওয়া জবানবন্দি কখনো কখনো বিকৃত বা অতিরঞ্জিত হতে পারে। তাই জাহাঙ্গীরের বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। কিন্তু এই ঘটনাটি যে বৃহত্তর সামাজিক রাজনৈতিক সমস্যার দিকে আঙুল তোলে সেটা নিয়ে কথা বলা দরকার। বাংলার রাজনীতিতে এবং শুধু বাংলায় নয়, সারা ভারতেই একটি অতি পরিচিত চিত্র হলো ছোট পেশার মানুষ রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দ্রুত সম্পদশালী হয়ে উঠেছে। এই সম্পদ কোথা থেকে আসে, কিভাবে আসে? এই প্রশ্নের উত্তরটি বন্ধুরা অস্বস্তিকর কিন্তু সৎ। স্থানীয় রাজনৈতিক নেতারা সরাসরি প্রকল্পে কাজ পাওয়ার বিনিময়ে কমিশন নেন, নির্মাণ কাজে ঠিকাদারি পান, জমি ব্যবসায় অর্থনৈতিক সুবিধা পান এবং অনেক ক্ষেত্রে তোলাবাজির মতো অপরাধমূলক কার্যকলাপ থেকেও কিন্তু ভালোই অর্থ কামান এবং অনেক ক্ষেত্রেই তোলাবাজির মতো অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েন। এই ব্যবস্থাটি কোনো একটি দলের সৃষ্টি নয় বন্ধুরা। বামফ্রন্টের আমলেও এটি ছিল, তৃণমূলের আমলেও এটি হয়েছে। এটি আমাদের রাজনৈতিক ব্যবস্থার একটা কাঠামোগত সমস্যা। কিন্তু এই কাঠামোগত সমস্যার জন্য দায়িত্ব নেওয়ার কথা যাদের, তারা কি দায়িত্ব নিয়েছিলেন? শাসক দলের শীর্ষ নেতৃত্ব কি এই ব্যবস্থা বন্ধ করতে সত্যিকারের পদক্ষেপ নিয়েছিল, নাকি এই ব্যবস্থাটাই তাদের রাজনৈতিক ক্ষমতার ভিত্তি ছিল? এখন একটি অত্যন্ত কঠিন এবং জটিল প্রশ্নে আসা যাক। ইডি, সিআইডি, সিবিআই এই তদন্ত সংস্থাগুলো কি সত্যিকারের নিরপেক্ষ আইনি প্রতিষ্ঠান, নাকি এগুলো রাজনৈতিক অস্ত্র? এই প্রশ্নের উত্তর দেওয়া একেবারেই সহজ নয়, কারণ সত্যিটা সম্ভবত মাঝখানে। একদিকে এটা অস্বীকার করার উপায় নেই যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা তদন্তকারী সংস্থাগুলো বিরোধী দলের নেতাদের ওপরে একটু বেশি সক্রিয় হয়। ইডির পরিসংখ্যান এই বিষয়ে কথা বলে। বিজেপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টির নেতারা ইডির তদন্তের মুখে পড়েছেন। এটি পর্যবেক্ষণযোগ্য সত্য। কিন্তু অন্যদিকে বন্ধুরা এটাও সত্য যে দুর্নীতি করলে তদন্ত হবে, এটাই স্বাভাবিক। যদি কোনো নেতার বিরুদ্ধে সত্যিকারের দুর্নীতির প্রমাণ থাকে তবে তদন্ত হওয়া অবশ্যই উচিত। সেই তদন্ত যদি রাজনৈতিক উদ্দেশ্যেও শুরু হয়, তবুও যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তবে আদালতে বিচার হওয়া উচিত। তবে বন্ধুরা সমস্যা হলো বর্তমান ব্যবস্থায় সত্যিকারের দুর্নীতির তদন্ত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তদন্তের মধ্যে পার্থক্য করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। কারণ উভয় ক্ষেত্রেই তদন্তকারী সংস্থা একই, প্রক্রিয়া একই, আর ভাষাও একই। তাহলে এর সমাধান কি? সমাধান হলো স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত সংস্থা গঠন করা, যা রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে। এই দাবি সব রাজনৈতিক দলই করে, কিন্তু ক্ষমতায় আসলে কেউ এটা বাস্তবায়ন করে না, কারণ ক্ষমতায় থাকলে এই অস্ত্রটি নিজেদের কাজে লাগে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এই দুমুখী সমস্যার মুখোমুখি। কেন্দ্রীয় সংস্থার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে, আবার রাজ্য সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ক্রমশ জমেছে। উভয় দিকেই বিচার দরকার। এই পরিস্থিতিটা তৃণমূলের জন্য কি বার্তা দিচ্ছে এবং বাংলার রাজনীতির ভবিষ্যৎ ঠিক কি? তৃণমূল এখন একটি কঠিন পরিস্থিতিতে আছে। একদিকে দলের ভেতরের বিভাজন, অন্যদিকে আইনি চাপ, আর তৃতীয় দিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এখনো বাংলার রাজনীতিতে একটি শক্তিশালী উপস্থিতি, কিন্তু তার অনুপস্থিতিতে দলটা কতটা শক্তিশালী থাকবে সেটা একটা বড় প্রশ্ন। ভারতীয় রাজনীতিতে পারিবারিক উত্তরসূরির ধারণাটি নতুন নয়। কংগ্রেসে গান্ধী পরিবার, সমাজবাদী পার্টিটিতে মুলায়ম অখিলেশ, ডিএমকেতে করুণানিধি স্ট্যালিন, এই ধারণা সর্বভারতীয়। কিন্তু পারিবারিক রাজনীতির একটা বড় সমস্যা হলো যোগ্যতার চেয়ে বংশগত পরিচয় বেশি গুরুত্ব পায়। এই ব্যবস্থায় দলের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যটাই ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা তৃণমূলের ক্ষেত্রে এই সমস্যাটাই প্রকট হয়ে উঠেছে। অভিষেকের নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যিকারের জনপ্রিয়, নাকি পারিবারিক সম্পর্কের কারণে আরোপিত নেতা? এই প্রশ্নের উত্তর পরবর্তী নির্বাচনে একেবারে স্পষ্ট হয়ে যাবে। বিরোধী দলগুলোর ক্ষেত্রে একটি কথা বলার আছে। বিজেপি বাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব, কিন্তু বিজেপি যখন বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে সেখানে কি দুর্নীতি নেই? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এই রাজ্যগুলিতে কি দুর্নীতিমুক্ত প্রশাসন চলছে? বিজেপি যদি সত্যিকারের দুর্নীতি বিরোধী হয় তবে তাদের নিজেদের দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে সমান কঠোরতা দেখাতে হবে। বাম দলগুলো এই পরিস্থিতিতে কোথায়?
তারা কি নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারছে? বাংলায় বামেদের দীর্ঘ 34 বছরের শাসনের অবসান হয়েছিল মানুষের ক্লান্তি এবং ব্যর্থতার কারণে। আজ বামরা বিরোধিতার অবস্থানে ফিরে এসেছে, কিন্তু মানুষের আস্থা তারা এখনো পুরোপুরি পায়নি। আজকের এই পুরো আলোচনায় বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিডিয়ার ভূমিকা। বাংলার মিডিয়া ল্যান্ডস্কেপ আজ গভীরভাবে বিভক্ত। একদিকে সরকারপন্থী মিডিয়া যে কোনো সমালোচনাকে বিজেপির ষড়যন্ত্র হিসেবে দেখায়, অন্যদিকে বিজেপিপন্থী মিডিয়া তৃণমূলের প্রতিটি পদক্ষেপকে ষড়যন্ত্র হিসেবে দেখায়। এই দুই চরমের মাঝে সত্যিটা কিন্তু প্রায়ই হারিয়ে যায় বন্ধুরা। ইউটিউব চ্যানেলগুলোর ক্ষেত্রে এই সমস্যা আরো তীব্র। অনেক চ্যানেল ভিউ এবং সাবস্ক্রাইবারের জন্য সংবাদকে নাটকীয়ভাবে উপস্থাপন করে। ভাইপো চোর, পিসি ব্যর্থ, এই ধরনের ভাষা তথ্য পরিবেশনের নয় বরং উত্তেজনা সৃষ্টির। এই ধরনের উপস্থাপনা সত্যিকারের রাজনৈতিক বিশ্লেষণের পথে একটা বড় বাধা। একজন দর্শক হিসেবে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি সংবাদের উৎস যাচাই করুন। যে কোনো অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে মেনে নেবেন না। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করবেন না। এই সতর্কতা গণতান্ত্রিক নাগরিকের অধিকার। এই সতর্কতা বন্ধুরা গণতান্ত্রিক নাগরিকের একটি মৌলিক দায়িত্ব। এই পুরো ঘটনা প্রবাহের মধ্যে একটি আশার ঘটনাও আছে। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় যেভাবে সক্রিয় ভূমিকা নিয়েছে তা আমাদের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি আস্থা রাখার কারণ দেয়। বিচারপতি কৌশিক চন্দ্রের ভূমিকা, যিনি নিজে মমতার কাছ থেকে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছিলেন কিন্তু তারপরেও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করেছেন, এটি বিচার বিভাগের একটি অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। কিন্তু বন্ধুরা মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সেই স্বপ্নটি এখনো বেঁচে রয়েছে। ভাইপো যতই প্রভাবশালী হোক না কেন, কোর্ট তাকে সিআইডির সামনে হাজির হতে বাধ্য করেছে। এটি সেই আস্থার একটা নিদর্শন, কিন্তু সেই আস্থাকে আরো শক্তিশালী করতে হবে। সেজন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করা এবং সর্বোপরি রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলা। এই পুরো রাজনৈতিক নাটকে যাদের কথা সবচেয়ে কম বলা হয়ে থাকে তারা হলো বাংলার সাধারণ মানুষ। ডায়মন্ড হারবারের সেই গরিব রোগী যিনি বিনামূল্যে ওষুধ পাননি, সেই দিনমজুর যাকে কাজ পেতে হলে স্থানীয় নেতাকে তোলা দিতে হয়, সেই শিক্ষার্থী যে মেধা থাকা সত্ত্বেও চাকরি পাননি কারণ রাজনৈতিক পরিচয় ছিল না। এই মানুষগুলোর জীবন নিয়ে রাজনৈতিক দলগুলো 5 বছর অন্তর কথা বলে, ভোট নেয়, তারপর ভুলে যায়। পরের ভোট না আসা পর্যন্ত তাদের কথা আর মনেই পড়ে না। বাংলার সমস্যা শুধু একটি দলের নয় বন্ধুরা, শুধু একজন নেতার নয়। বাংলার সমস্যা হলো একটি ব্যবস্থার, যেখানে রাজনৈতিক ক্ষমতাই সমস্ত সুবিধার উৎস, যেখানে মেধা, পরিশ্রম ও সততার চেয়ে রাজনৈতিক পরিচয় বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থাটি পরিবর্তন না হলে দলের পরিবর্তন কোনো মৌলিক পরিবর্তন কিন্তু আনতে পারবে না। বাংলার ইতিহাস কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। এই ভূমিতে রবীন্দ্রনাথ জন্মেছেন, বিদ্যাসাগর সংস্কার করেছেন, নেতাজি লড়েছেন। এই বাংলা আজ যথেষ্ট পিছিয়ে পড়েছে শিল্পে, শিক্ষায়, স্বাস্থ্যে। এই পিছিয়ে পড়ার জন্য কি শুধু বর্তমান সরকার দায়ী, নাকি দশকের পর দশক ধরে চলে আসা রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতাটাও সমানভাবে দায়ী? বন্ধুরা, গণতন্ত্র মানে 5 বছরে শুধুমাত্র একবার গিয়ে ভোটটা দেওয়া নয়। গণতন্ত্র মানে প্রতিদিনের জীবনের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার। ভারতের গণতন্ত্র নানা সমস্যায় জর্জরিত। অর্থের অভাব, পেশি শক্তির ব্যবহার, জাতীয় ধর্মের ভিত্তিতে ভোটের মেরুকরণ, এই সমস্যাগুলো কিন্তু সর্বভারতীয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই সমস্যাগুলো একটি বিশেষ তীব্রতায় দেখা দিয়েছিল। রাজনৈতিক সহিংসতা বাংলার একটি দীর্ঘস্থায়ী সমস্যা। বামফ্রন্টের আমলে যে সহিংসতা ছিল, তৃণমূলের আমলে সেটা কমেনি, বরং বিভিন্ন রূপে সেটা অব্যাহত থেকে গেছে। বিরোধী কর্মীদের উপর হামলা, রাজনৈতিক হত্যা, এই অভিযোগগুলো বারবার উঠে এসেছে। একটি সুস্থ গণতন্ত্রে বিরোধী দলের কর্মীরা নির্ভয়ে কাজ করতে পারবেন, ভিন্ন মতকে সম্মান করা হবে। কিন্তু বাংলায় সে পরিবেশ আজও তৈরি হয়নি, এবং এই পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলার গণতন্ত্র তার পূর্ণ সম্ভাবনাময় জায়গায় পৌঁছতে পারবে না। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। এই পরিস্থিতি থেকে পরিবর্তনের পথটা কোনটা? পরিবর্তনের পথ রাজনৈতিক দল বদলের মধ্যে নেই। বিজেপি এলে যে বাংলায় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। বাম এলে যে হবে তারও কোনো প্রমাণ নেই। পরিবর্তনের পথ হলো সচেতন নাগরিক তৈরির মধ্যে। আপনি যখন ভোট দেবেন শুধু দলের পরিচয় দেখবেন না, প্রার্থীর যোগ্যতা, সত্যতা এবং কাজের ইতিহাস দেখুন। যখন সংবাদ পড়বেন বা দেখবেন, উৎস যাচাই করুন, পক্ষপাতিত্ব আছে কিনা সেটা দেখুন। যখন দুর্নীতি দেখবেন, প্রতিবাদ করুন, যেটা যে দলেরই হোক না কেন। ভাইপোর এই আইনি সংকট আমাদের একটি গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে, সেটা হলো আমাদের রাজনৈতিক ব্যবস্থার মৌলিক প্রশ্নগুলো নিয়ে ভাবার সুযোগ। ক্ষমতা কিভাবে কাজ করে, দুর্নীতি কিভাবে জন্ম নেয়, আইন কিভাবে প্রয়োগ হয় এবং কিভাবে হওয়া উচিত, আর জবাবদিহিতার মানে কি। এই প্রশ্নগুলো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নয় বন্ধুরা,
বাংলার এবং ভারতের প্রতিটি ক্ষমতাশালী মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আদালতের নয়, প্রতিটি সচেতন নাগরিকের। ফাঁদে পড়িয়া বগা কাঁদে, এই প্রবাদটি যদি আর সত্য হয় তবে এই ফাঁদ কেউ একজন পাতেনি। এই ফাঁদ তৈরি হয়েছে ক্ষমতার অহংকার, জবাবদিহিতার অভাব এবং নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করার ভ্রান্ত বিশ্বাস থেকে। এবং এই ফাঁদ থেকে মুক্তির পথও একটাই, আইনের শাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।